রোদ্দুর সমুদ্রকে বোঝাতে বোঝাতে আর ওদেরকে ঘরে রেখে যাওয়ার যে টানাপোড়েন তা আর কি বলবো। তবুও অবশেষে হাজির সেই মাহেন্দ্রক্ষণটি, শিয়ালদা অমৃতসর মেল। দুপুর 1:30টায় আমি আর সাহেব রওনা দিলাম। ঘরে রইল আমার কচি কাচারা। কিন্তু যাদের সঙ্গে গেলাম, যারা আমায় হাতে ধরে নিয়ে গেলেন, সেই বরুণদা, বৌদি, বাবাই, মানে তাদের কথা বলে শেষ হবে না। এই যে খাবারের প্লেটটি দেখলেন, এ একদম বরুণদার হাতে তৈরি 3 বেলার খাবার আমাদের এই 10 জনের। মানে কি যত্ন করে প্যাকিং করে নিয়ে এসেছিল, ভাবলেও অবাক লাগে। এত ভালোবাসা ছিল কপালে। মানে দুপুরের ফ্রাইড রাইস, রাত্রিরের পোলাও, পরের দিনের পরোটা, বিকেলে সুজির হালুয়া, আলুর দম, মানে কি না ছিল না। অদ্ভুত লাগে জানেন তো। অবশেষে আমরা অমৃতসরে এসে পৌঁছলাম। কিন্তু এখান থেকে যে কাশ্মীর যাওয়ার ট্রেনটি ছিল, সেই ট্রেনটি আমাদের ক্যান্সেল হয়ে যায়। অগত্যা কী হতে থাকলো সব জানতে পারবেন। হোটেলে চলে এলাম, দেখে নিই আমাদের রুম কেমন ছিল। প্রায় 7.5 ঘন্টা ট্রেন লেটের পর রাত্রি 11:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম হোটেল শিবায়ত গ্র্যান্ড, যা স্বর্ণ মন্দিরের একেবারে কাছাকাছি, পায়ে হেঁটে যাওয়া যায়। এবং সব ব্যবস্থা করেছিল আমাদের বাবাই, বরুণদার ছেলে। তো বারবার জিজ্ঞেস করে, কাকিমা ঠিক আছে তো? কাকিমা, মানে আমি কি বলবো, আমার তো গর্ব হয় আজকালকার ছেলে হয়ে এত সুন্দর। মানে এই প্রথম দেখছি, প্রথম চেনা, প্রথম পরিচয়, কিন্তু অসম্ভব ভালো তার ব্যবস্থা, চিন্তা ভাবনা, তার চিন্তন, তার মনন একদম অন্যরকম। তো আমার হোটেলের রুমগুলি তো খুব ভালো লেগেছে। এবার পরবর্তী ভিডিওতে একে একে জানতে পারবে যে আমাদের এখানে আসার পর জানতে পারা গেল যে আমাদের এখান থেকে যে কাশ্মীর যাওয়ার ট্রেন তা কিন্তু ক্যান্সেল হয়েছে। অগত্যা আমরা কিভাবে কাশ্মীর পৌঁছলাম তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং পরপর আসতে থাকবে। যদিও লং ভিডিও, কিন্তু যাদের ধৈর্য থাকবে তারা প্লিজ দেখো। চলো, পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে, এবং পায়ে হাঁটা পথ। তো সেখানে পৌঁছে তার যে পরিবেশ, তার যে আবহাওয়া, তার যে মানে মনের মধ্যে যে চিন্তা, যা ছোটোবেলায় ইতিহাসের পাতায় আমরা পড়েছি, বইয়ের পাতায় যেটা পড়েছি, সেটা যখন চোখের সামনে দেখছি, অদ্ভুত একটা শিহরণ হচ্ছে, অদ্ভুত একটা মন খারাপ, একটা বিষাদ, মনে হচ্ছে এগুলো ঘটেছে। তো যখন পড়েছি তখন একরকম, এখন দেখছি যখন, তখন আরেক রকম। তো এক সুন্দরভাবে সেই প্রতিকৃতিগুলো সাজানো আছে, দেওয়াল লিখন আছে, ডেট ওয়াইজ, সন ওয়াইজ সব কিছু দেওয়া আছে। দেখতে দেখতে ভাবছিলাম যে আমরা কত নিশ্চিন্ত, অথচ যারা দেশের জন্য লড়ে গেছেন তারা কী না করেছেন। তো তাদের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। সাহেব দেখছিল, আমিও অনেকটা ফটোগ্রাফি করার, ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি যে ধরা থাক, সবই থাকবে। আর দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে আমরা যে কথাই বলি, ইতিহাস কথা বলে, এখানে এলে ঠিক তাই মনে হয়। আর কি নৃশংস হত্যা, মানে তার বিবরণ দিতে গেলে বা তার বিবরণ শুনতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছিল। অথচ এমনও দেখলাম আবার কিছু মানুষ বেড়ানোর তাগিদে এসেছে, মানে তারা জানেই না জালিয়ানওয়ালাবাগে কী ঘটেছিল, কী হতে পারে। আমাদের যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইংরেজের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন, সে তো শুধু কানে শোনা আর বইয়ে পড়া। আজ যখন এখানে এসে সেই চিহ্নগুলো দেখছি, ওই যে 127 জন সৈন্যকে, আমাদের ভারতীয়কে কিভাবে হত্যা করা হয়েছিল, যারা প্রাণের ভয়ে তাকে বদ্ধ অঙ্গনে রাখা হয়েছিল এবং সেখানে পরপর যে গুলি চালনা করা হয়েছিল, তারা প্রাণের ভয়ে যে কূপটিতে ঝাঁপ দিয়েছিলেন, তখন তাদের খেয়াল ছিল না যে আমরা কোথায় ঝাঁপাচ্ছি, প্রাণে বাঁচার তাগিদে। মানে এগুলো যখন দেখছি না, তখন সত্যি এক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে।
তো চেষ্টা করেছি সেগুলোকে। আর এখানে আসার পর একটা ভাইব তো থাকে, একটা হয় ভেতরে 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 ভেতরে, যখন প্রতিটি লেখা সত্যি মনে হচ্ছে, যেন সত্যি হয়ে জীবন্ত হয়ে উঠছে। এই যে সেই কুয়োটি আমি দেখাতে পারছি না, কারণ কুয়োর ভেতর থেকে ওখান থেকে একটা ব্যাপার তৈরি হয়েছে, সে ব্যাপারে কাঁচগুলোতে আবছা হয়ে আসছে। এই যে মার্ক করা রয়েছে গুলির চিহ্নগুলো, তোলার চেষ্টা করেছি, কিন্তু তা তো নয়। যখন ঘটেছে সেই মুহূর্তে কি হচ্ছে, সেই মুহূর্তটার কথা যখন ভাবছি তখন স্তব্ধ হয়ে যাচ্ছি। আজ কত নিশ্চিন্তে আমি এসে এখানে ভিডিওগ্রাফি করছি, আমার মতন হাজার হাজার মানুষ এসে ভিডিওগ্রাফি করছে নিশ্চিন্তে, কিন্তু যারা যাওয়ার তারা চলে গেছে, যারা প্রাণ দেওয়ার তারা প্রাণ দিয়েছে। তো এই যে ইতিহাস, এখানে জালিয়ানওয়ালাবাগে এলে পরে সত্যি অন্যরকম যেন একটা অনুভূতি তৈরি হচ্ছে। এটা নিজ চোখে দেখলাম, তার জন্যে একদম আলাদা একটা। এখানে এমন কিছু গান বাজানো হচ্ছে যে অদ্ভুত একটা ভাইব তৈরি হচ্ছে। এখানে অমরজ্যোতি রয়েছে, অমরজ্যোতির ওখানে গিয়ে সাহেব একটু আবেগপ্রবণ হয়ে গেল এবং ওখানে গিয়ে স্যালুট জানিয়ে এলো। তারপর আমরা গেলাম একটি প্রদর্শনীশালার ওখানে, যেখানে রাখা রয়েছে সেই অস্থি, যা লেখা আছে ডু নট টাচ, এবং দেখার পরে কীরকম যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। আমাদের প্রাণের শ্রদ্ধাটুকু জানিয়ে তারপর আমরা ওখান থেকে একে একে বেরিয়ে এলাম, কারণ ফেরার তাড়া আছে আমাদের। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম স্বর্ণ মন্দিরের দিকে। স্বর্ণ মন্দিরের পথে যেতে যেতে দুই পাশে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। তার মধ্যে থেকে আমার নজর কাড়ল এই কৃপানটি, ছোট্ট একটি কৃপান সমুদ্রের জন্য, ভীষণ সুন্দর, মানে ঘরে সাজিয়ে রাখার জন্য, এবং দেখতেও অদ্ভুত ভালো। তো সাহেব সেটি নিল। এরপর আমরা এলাম সামান্য একটু ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। তো এখানের বিখ্যাত যে লস্যি এবং আলু পরোটা এবং আরও যেটা হচ্ছে ছোলে বাটোরা। তো শুনে নি বাবাইয়ের কাছ থেকে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, এখানকার স্পেশাল ডিশ ছোলে বাটোরা, আর তার সঙ্গে হচ্ছে আলু পরোটা কাকু নিয়েছে, আর ওদিকে দিয়েছে মশলা দোসা। আমি দাদা মাও দেখি আলু পরোটা আগে খেয়ে দেখি, আর হ্যাঁ আচারটা নেবে, এখানকার স্পেশাল আছে। কেমন লাগছে আচারটা? ঠিক আছে, খাও না, না এখানের আচারটা কেমন? কিন্তু এখানে ফার্স্ট বাইটটা কিন্তু দারুণ। আসলে স্বর্ণ মন্দির নিয়ে, বিশেষ করে অমৃতসরের স্বর্ণ মন্দির নিয়ে কি বলি বলো তো, কিন্তু প্রথমবার এসেছি, এর যে অনুভূতি, এর যে ভালো লাগা, তা তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এইটুকু ধরে রাখা। আমরা সদর গেট দিয়ে ঢুকে ভেতরে যেতে যে যার মতো নিজের নিজের মাথাটি ঢেকে নিলাম। হ্যাঁ, এখানে এটি নিয়ম যে একটি টুকরো কাপড় দিয়ে হোক, শাড়ির আঁচল দিয়ে হোক, মাথাটি ঢেকে নিতে হবে, মস্তক আচ্ছাদন। এ বড় ভালো লাগার। আর আমি তো এমনিতেই একটু পাগড়ি টাগড়ি বাঁধতে ভালোবাসি, তাই আমার আনন্দ আর দেখে কে। আহা কি সুন্দর লাগছে আমার সাহেবকে। সাহেব বলল, তুমি ওড়না কেন নেবে, চলো তুমিও একটা বাঁধো। হলুদ আর অরেঞ্জ রং আমার তো সব সময় প্রিয়। আমাকে শিখ ভাই জিজ্ঞেস করলেন কি রঙের নেবেন, আমি তো এক কথাই বললাম অরেঞ্জ, আপনার পাগড়ির রঙের নেব। ভীষণ হাসলেন। তো দেখা গেল আমার আর সাহেবের একই রং, এবং আমাদের কাকতালীয়ভাবে আজকের পোশাকটিও একই রঙের হয়ে গেছে, বেশ ফুরফুরে মেজাজে। তাছাড়া তোমরা তো জানোই আমি একটু পাগড়ি টাগড়ি বাঁধতে ভীষণ ভালোবাসি, সেক্ষেত্রে বলা বাহুল্য আমার তো ডাবল আনন্দ। কিন্তু এই যে পাগড়িটি দেখছো, বাবাই দেখলাম সুন্দর পাগড়ি কিনেছে। তো সাহেব বলল, চলো একটা রেডিমেড পাগড়ি পাওয়া যাচ্ছে, তুমি আমি কিনে নিই। এবং সেই মাথার টুকরো কাপড়টি ভাঁজ করে ব্যাগে ভরে রাখলাম এবং দুজনে দুটি পাগড়ি বেঁধে
আমরা রওনা দিচ্ছি। এরপর আমরা গেলাম জুতোর ওখানে, জুতো রাখা হলো। জল কোথায় পাই? আমার তো জুতো খোলার পরই জল লাগে। ওফ, মন ভালো হয়ে গেল। অসাধারণ জলের ব্যবস্থা, হাত ধো, মুখ ধো, এবং মেঝের উপর জল ছড়ানো আছে, সেখানে পা ধুয়ে তারপর ভেতরে ঢোকা। কিন্তু একটা ব্যাপার হলো জানো তো, এটুকু না বললেই নয়। ওই যে পাগড়ি কিনেছিলাম, সেই পাগড়িটি পরে আমাকে সাহেবকে অ্যালাউ করলো না। বললো না, ওই টুকরো কাপড় কিনে নিয়ে আসুন, পাগড়ি ভরে রাখুন, তারপর ভেতরে প্রবেশ হবে। আমাদের তো কিনতে যেতে হলো না, আমাদের ব্যাগের মধ্যেই ছিল টুকরো কাপড়গুলি। তো সেই রুমালের মতো কাপড়গুলি আমরা পাগড়ি খুলে আবার বেঁধে নিলাম। কিন্তু এখানে আরেকটা কথা, আমি যে ওই কৃপানটি কিনেছিলাম, ওই কৃপানটি ব্যাগে ছিল বলে ব্যাগটা আটকে দেওয়া হলো। মানে এই যে কি নিরাপত্তা এবং এত সুন্দর তাদের ব্যবহার, এত মানুষের সমাগম, এ এক অদ্ভুত ভালো লাগা। জীবনে প্রথম আমার আসা এই স্বর্ণ মন্দির, এক দৃষ্টে তাকিয়ে আছি। কি অপরূপ তার শোভা। তখন দুপুর হয়, 12টার কাঁটা ছুঁই ছুঁই। মধ্য গগনে সূর্যদেব ঝলমল করছে চারিপাশ। অমৃতসরের স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহেব চতুর্থ শিখ গুরু শ্রী রামদাস প্রতিষ্ঠা করেছিলেন আনুমানিক 1574 খ্রিস্টাব্দে অমৃতসর শহরে। মানে ভাবতে অবাক লাগে, একটা মন্দিরকে ঘিরে একটা শহর গড়ে উঠল। মানে মন্দিরের দরজাগুলি পর্যন্ত সোনার ফয়েল দিয়ে মোড়ানো। মন্দিরের যে গম্বুজটি 750 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি বা মোড়ানো। মন্দিরের দুধের মতো সাদা চারিপাশ, আর একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত। ওই পরীক্ষার জল ভীষণ শীতল, বড় পবিত্র। অনেকে স্নান করছেন। আমরা প্রদক্ষিণ করতে করতে হঠাৎ দেখি এই তরুণদের গান। ভাষা বুঝি না, কিন্তু সুর বুকে এসে লাগে। সে এক অদ্ভুত মাদকতা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। অথচ দেখো, মুঘল ও আফগান সেনার আক্রমণে এই মন্দিরটি কতবার ধ্বংস হয়ে গেছে, আর বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। সারা বিশ্বের শিখদের পরিচয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই স্বর্ণ মন্দির। চলতে চলতে আমরা দেখলাম এই গাছটির নাম জুজুব। ভাবতে অবাক লাগে জানো তো, যে আমার জীবনে এই প্রথম এমন একটি মন্দির দেখলাম যেখানে সকল পেশা, সকল ধর্মের নারী পুরুষ যাতে ঈশ্বরকে সমানভাবে উপাসনার সুযোগ পান, ঠিক সেই কারণেই এই মন্দির নির্মিত হয়। এটা শোনার পর গর্ব হয় বই কি, আমি ভারতবাসী। ঈশ্বরকে বারবার ধন্যবাদ ছাড়া আর কিছুই জানাতে পারছিলাম না। আর গ্রন্থে তো বলাই আছে, নিজেকে শান্ত করো, নিজেকে তৃপ্ত করো, তারপর আমার কাছে এসো। এই ভালো লাগাটুকু ঝোলাই পুরে নিতে কেউ ভুলো না যেন। আজ আমরা অমৃতসর স্বর্ণ মন্দির দেখে আসার পর রুমে ফ্রাইড রাইস, চিলি পনির, অসম্ভব ভালো টেস্ট। কালকে রাত্রিরে একটা পরোটা আর এই পনিরেরই, মটর পনির বোধহয় বাবাই নিয়ে এসেছিল। যে কাকু কাকিমা, বাবা মা এরা বাইরে যেতে পারবে না, আর 7.5 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন, যার জন্য আমরা যে বিকেলের অমৃতসরকে দেখব সেটা কালকে পাইনি। রাত্রির হয়ে গেল, প্রায় 11:15, হোটেলে আস্তে আস্তে 11টা। কিন্তু আমাদের স্বর্ণ মন্দিরের সামনেই যেহেতু হোটেলটা, তাই
আজকে খুব একটা বেগ পেতে হয়নি। আমরা সকাল সকাল উঠলাম, ব্রেকফাস্ট করলাম, প্রসাদ নিলাম। আমরা নোঙ্গরখানায় খেলাম না, কারণ আমাদের রাত্রিরে আবার কাশ্মীর যাওয়া আছে। আমরা এখন চলে যাব ওয়াঘা বর্ডারে। তো তার আগে বাবাই একটা লাঞ্চ এনে দিল, কি যে অসাধারণ খেতে, মানে পিওরিটি কাকে বলে বোঝা যাচ্ছে। যখন আমরা স্বর্ণ মন্দিরটি আমরা ঘুরছি, অদ্ভুত একটা স্মেল পেলাম এক জায়গায়, হালুয়া, একটা ঘি এবং সুজির। এমনিতেই সুজি প্রিয় আমি সুজির হালুয়া অসম্ভব ভালোবাসি। ওই গন্ধটা না আমাকে টানছে। গেলাম, সামনে গিয়ে দেখছি কতগুলি শান্ত শিষ্ট, এত সুন্দর, মানে ওদের চোখ দেখলে, মুখ দেখলে মন ভালো হয়ে যায়। তারা স্টিলের বাটিতে করে ঠান্ডা শীতল জল রেখেছে এবং সেই জল পান করতে দিচ্ছে ভক্তদের বা শরণার্থীদের, যাই বলো না কেন। ভীষণ রোদ্দুর। তো গেলাম, সে জলটা খাওয়ার পর ভেতরটা না একদম জুড়িয়ে গেল। তারপরে সে সুজির গন্ধ, এবং সেই সুজিটা যখন আমরা নেওয়ার জন্য একটা লাইনে দেখছি সবাই যাচ্ছে আর বাটিতে করে, ছোট ছোট বাটিতে করে নিয়ে আসছে। গেলাম, তো আমার মনে হলো যেন ফ্রিতে নেব, দেখি হাতে না কিছুটা টাকা নিয়ে গেলাম, যে পয়সা লাগছে না ওমা তা নয়, যে এমনি যাচ্ছে তাকেও দিচ্ছে আর যে খালি হাতে দাঁড়াচ্ছে তাকেও দিচ্ছে। তো আমি নিয়ে গেছিলাম অল্প একটু প্রণামী হিসাবে, তো সেটাও নিয়ে আমাকে একটা ছোট্ট কুপন আর এক থালা ওই সুজির হালুয়া। এবার আমি থালাটা নিয়ে কি করব বুঝতে পারছি না। আমরা যে থালা জানি পাঞ্জাবি থালা, সেই থালাটি কি করব। তখন আবার এক শিখ ভাইকে সাহেব জিজ্ঞেস করলো যে এটা কী করবো আমরা। তখন বললো এটা প্রসাদ চড়াতে হবে। তো সেই প্রসাদ চড়ালাম আমরা, মানে ওটা আমরা পুজো দিলাম। কিভাবে হলো আমরা জানি না, আমরা ভাবলাম প্রসাদ পাচ্ছি বোধহয় খাবো, কিন্তু তা নয়, ওটা পুজো দিলাম। ওটা পুজো দেওয়ার পর সেই সুজিটা থেকে অর্ধেকটা ওরা প্রসাদে চড়িয়ে দিলেন, মানে চলে গেল ওখানে, অর্ধেকটা আমাদেরকে দিয়ে ওই থালাটি নিয়ে নিলেন আর সুন্দর করে প্যাকিং করে দিলেন। মন ভালো করা। আমি রোদ্দুর সমুদ্রের মানে পিওরিটি সর্বত্র আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। চলো আবার দেখা হবে। আবার সবাইকে ভালোবাসা জানিয়ে আজ তবে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে চোখ রেখো ওয়াঘা বর্ডার এবং কাশ্মীর যাত্রা।